নমস্কার, কলকাতা দূরদর্শন আয়োজিত সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বেদের অপর নাম শ্রুতি, অর্থাৎ তখনও লিপি আবিষ্কৃত হয়নি। বেদ শুনে শুনে কিন্তু মনে রাখা হতো এবং এইভাবেই ছিল তখন আমাদের সাহিত্য পাঠ। কথায় বলে ইতিহাসের পুনরাবৃত্তি, অর্থাৎ যা আগে ঘটেছিল তা আবার কখনো ফিরে আসে। এই যে শ্রুতি শব্দটা ব্যবহার করলাম, সাহিত্য তো লিপি রচনার পর, লিপি আবিষ্কারের পর নানাভাবে, তা কখনো প্যাপিরাসে, তা কখনো প্রস্তর গাত্রে এবং কাগজ আবিষ্কারের পর কাগজে লিখিত হয়ে চলেছে। এখন তো আমরা যারা আধুনিক সাহিত্য রচনাকার, আমরা কম্পিউটারে টাইপ করে লেখালেখি করি। কিন্তু ওই যে বললাম যে ইতিহাসের পুনরাবৃত্তি, খুব সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে সাহিত্য আর শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকছে না, সে আবার শ্রুতির পথে হাঁটছে। অর্থাৎ কি না বলতে চাইছি, অডিও চ্যানেলের কথা। সাহিত্য আস্তে আস্তে শুধুমাত্র বইয়ের পাতা থেকে সরতে 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 চলে আসছে অডিও চ্যানেলে। বহু ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে যেখানে মহৎ সাহিত্য, ক্লাসিক সাহিত্য থেকে সমসাময়িক সাহিত্য যা রচিত হচ্ছে তা মানুষ শুনছেন, শুনে শুনে সাহিত্যের যে স্বাদ তা উপভোগ করছেন। কিন্তু এই যে অডিও চ্যানেলের রমরমা, তা কি আমাদের সাহিত্য পাঠের প্রতি যে মনোযোগ, তার যে একটা ধারা রয়েছে, তাকে কি বিঘ্নিত করছে এবং সাহিত্য পাঠের কি একসময় অবলুপ্তি ঘটবে? এই প্রশ্ন কিন্তু আমাদের মনে এখন গুজগুজ ফুসফুস করতে শুরু করেছে এবং তাই নিয়েই আজকে আমরা আলোচনা করবার জন্য বেশ কয়েকজন বিশেষ অতিথিকে আমাদের সঙ্গে স্টুডিওতে পেয়েছি। প্রথমে আমরা একটু পরিচয় পর্বে যাই, তারপর আমরা মূল আলোচনায় ফিরব। আমাদের সঙ্গে যে আজকের বিষয়, যে সাহিত্য পাঠের কি ক্ষতি করছে অডিও চ্যানেল বা অডিও স্টোরি, তা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রকাশক এবং অডিও চ্যানেলের কর্তা অনিমেষ প্রামাণিক। তার পাশে রয়েছেন লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। নমস্কার। এবং তার পাশে রয়েছেন ইউটিউবার এবং লেখক সায়ক আমান। নমস্কার। আমি প্রথমে অনিমেষের কাছে যাব। অনিমেষ, তোমার সঙ্গে আমার পরিচয় অনেক দিনের এবং তোমার সঙ্গে আমার পরিচয়টা ঘটেছিল তখন কিন্তু তুমি কলমচি ছিলে, অর্থাৎ প্রথমে ছিলে তুমি লেখক, শুধুমাত্র লেখক, তারপর তুমি প্রকাশনা খুললে এবং তারপরে তুমি অডিও চ্যানেলও করেছো। অর্থাৎ লেখার সঙ্গে তোমার যোগাযোগ রয়েছে, প্রকাশনার সঙ্গে তুমি যুক্ত রয়েছে এবং তার পাশাপাশি তুমি অডিও চ্যানেল করছো। একজন প্রকাশকের দৃষ্টিতে আজকে আমি তোমাকে ধরবো, কারণ তোমার ইতোমধ্যেই তোমার প্রকাশনা সংস্থা থেকে আমার বই সমেত অনেক বিখ্যাত লেখকেরও বই রয়েছে। তুমি কি মনে করছো ব্যক্তিগতভাবে, আমাকে খুব স্পষ্টভাবে আজকে জানাবে, কারণ এটা খুব জ্বলন্ত একটা বিষয়। এই যে সাহিত্য পাঠ, অর্থাৎ একটা বই কিনে পড়বার যে আনন্দ, অডিও স্টোরি চ্যানেল যে চ্যানেলগুলো রয়েছে, এই যে শুনিয়ে আমাদের একটা রেডিমেড ব্যাপারের মধ্যে ঠেলে দিচ্ছে, সেটা কি প্রকাশনা সংস্থার বা মানুষের যে চিরন্তন সাহিত্য পাঠের যে একটা অভ্যাস, তাকে ক্ষতি করছে না? তুমি কিভাবে ভাবছো? খুব ভালো প্রশ্ন বিনোদদা। প্রথম তো ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এই প্রশ্নটা ঠিক সোজাসুজি উত্তর দেওয়া যাবে না, কারণ কি এটা দুটো পার্সপেক্টিভ রয়েছে। একটাকে যদি আমি বলি আপেক্ষিক, আর একটা হচ্ছে জেনারেল। তো প্রথমে জেনারেলটা বলি। অডিও মিডিয়ার সঙ্গে কিন্তু প্রিন্টেড মিডিয়ার সেই অর্থে আমি কিন্তু কোনো রকম কনফ্লিক্ট বা ঝগড়া বা কোনো রকম বিক্রি কমে যাওয়ার এরকম কিন্তু কোনো কাটাকাটি আমি কিন্তু এখন অবধি অভিজ্ঞতা অ্যাটলিস্ট দেখিনি, এরকম আমি পাইনি। উল্টে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে অডিও স্টোরিজ বা এই যে শ্রুতি মাধ্যম, এর ফলে কিন্তু বইয়ের বিক্রি বেড়েছে, বই কমেনি। তার কারণটা কি? কারণটা হচ্ছে এমন অনেকেই আছেন যারা হয়তো একটা সময় হয়তো বাংলা সাহিত্য পড়তেন। আমি যেহেতু বাংলা প্রকাশনা নিয়ে কাজ করি বলে আমি মূলত বাংলা সাহিত্য কেন্দ্রিকই আলোচনাটাকে রাখার চেষ্টা করব। তো এরকম অনেক লোক রয়েছেন যারা হয়তো একটা সময় ছোটোবেলায় বা একটা সময় বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করতেন, পরবর্তীকালে নানা কারণে, সেটা কাজের চাপ হতে পারে, সংসারের চাপ হতে পারে, বা অন্যান্য পেশায় থাকার কারণে হতে পারে, তারা হয়তো সেই বাংলা সাহিত্যের সঙ্গে তাদের টাচটা কমে গেছে। তারা কিন্তু আবার এই বাংলা এই অডিওর মাধ্যমে কিন্তু তারা আবার কিন্তু বাংলা সাহিত্যের কাছে ফিরে আসছেন। তাদের সেই ভালো লাগাটা কিন্তু আবার তৈরি হচ্ছে। এর ফলে কিন্তু তাদের মধ্যে যে হারিয়ে যাওয়া পাঠ অভ্যাস বা সাহিত্যের প্রতি যে টানটা যেটা আস্তে আস্তে কমে গেছিলো, সেটা কিন্তু আবার ফিরে আসছে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে বর্তমান প্রজন্ম কিন্তু খুব ফাস্ট গ্রোয়িং। সেটা আমরা শুধুমাত্র বাংলা সাহিত্য নয়, আর সাহিত্য রিলেটেড যতগুলো মিডিয়া আছে, সেটা ওটিটি প্ল্যাটফর্ম হতে পারে, সিনেমা হতে পারে, দেখলেই বুঝতে পারবো যে আজকের জেনারেশন কিন্তু অনেকটা ফাস্ট মুভিং। তাদের কিন্তু সেই টাইমটা নিয়ে, আমরা একটা সময় ছিল 1 মাস পুজোর ছুটি ধরে একটা পূজাবার্ষিকী পড়তাম,
তো এই যে ফাস্ট গ্রোয়িং জেনারেশন যারা বাংলা সাহিত্য সম্বন্ধে হয়তো গোড়া থেকে হয়তো কালচার করছে না, বা এখন আমাদের লাইব্রেরি কালচার বলুন বা পত্রিকা কালচার হয়তো অনেকটা কমে এসেছে, এদেরকে কিন্তু সাহিত্যের কাছে টানার কিন্তু একটা বড় মাধ্যম হচ্ছে এই বাংলা অডিও মিডিয়া। নতুন জেনারেশন কিন্তু বাংলা অডিও মিডিয়ার মাধ্যমে অনেক বাংলা লেখককে চিনেছেন, তারা হয়তো সেইভাবে তাদের লেখা পড়েননি। তো এই যে বাংলা অডিওর মাধ্যমে তারা লেখককে চিনছেন, একটা ঘরানাকে চিনছেন, বাংলা সাহিত্যকে চিনছেন। আমরা যেটা করি, প্রথমে হরর বা থ্রিলার দেওয়ার পর কিছু ক্লাসিক্স গল্প আনার চেষ্টা করি, ক্লাসিক গল্পের মাধ্যমে আমরা বোঝাবার চেষ্টা করি যে না, আমাদেরও অনেক পুরনো গল্প রয়েছে যেগুলো ন্যাশনাল তো বটে, ইন্টারন্যাশনাল মার্কেটেও ক্লাসিকের সঙ্গে কম্পিটিশন দিতে পারে। তো এই যে ইয়ং জেনারেশন উদ্বুদ্ধ হচ্ছে বা বাংলা সাহিত্যে আরও কাছাকাছি আসছে, তার কারণ এই অডিও মিডিয়ার মাধ্যমে এগুলো কিন্তু বাংলা পাঠক তৈরি করছে। আলটিমেটলি তারা পরবর্তীকালে কিন্তু কিছু একটা পোর্শন হলেও, আমি বলবো না সবাই, কিছু একটা পোর্শন হলেও তারা কিন্তু পরবর্তীকালে বাংলা বই খুঁজছেন, কিনছেন ও পড়ছেন। যে ধরুন কোনো সিরিজ একটা বেরোনোর কথা, মানে একটা সিরিজে ধরুন 3-4টে গল্প বেরোবে বা 3-4টে পার্ট বেরোবে, যেটা ব্র্যান্ডিং বলি আমরা বর্তমানে, খুব ইজিলি লোকেরা রিলেট করতে পারবে। কোনো কারণে দেখা গেলো অডিও করতে গেলে অনেক সময় কী হয়, গল্পের লেখাতে মানে বইয়ে যখন আমরা লিখি, যেভাবে লিখি তার থেকে না অনেকটা চেঞ্জ করতে, যেটাকে আমরা বলি স্ক্রিপ্টিং, অডিও স্ক্রিপ্টিং। এবার কোনো কারণে দেখা গেলো অডিও স্ক্রিপ্টিংটা সেই মতো হলো না বা সেই গল্পের এসেন্সটাকে ধরতে পারলো না, তখন কিন্তু অনেক সময় পাঠক শ্রোতাদের মনে যারা অডিও স্টোরি শুনছেন তাদের মনে কিন্তু সেই ব্র্যান্ডটার ব্যাপারে বা সেই সিরিজটার ব্যাপারে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু ওটা কিন্তু ইফেক্ট করে লেখকের পরবর্তী ব্র্যান্ডিংয়ের বা ওই সিরিজটার বিক্রিকে কিছু ক্ষেত্রে ইম্প্যাক্ট করে। সো এই কারণে আমি আপেক্ষিক কথাটা জুড়ে দিয়েছিলাম, বাট জেনারিক বললে কিন্তু অডিওর জন্য বইয়ের বিক্রি, প্রচার, প্রমোশন বাড়ে, বই কমার কথা নয়। আচ্ছা, ভালো দিক, খুব ভালো একটা দিক অনিমেষ ধরলো। হিমাদ্রিদার কাছে যাব। হিমাদ্রিদা, সাহিত্য চর্চা তোমার কাছে শুধুমাত্র শখ নয়, তোমার পেশা, অর্থাৎ তোমার রুজি রুটি। তার জন্য তোমার কাছে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, এই লিখে যে সারা বছরে তুমি যে রোজগারটা করো তাই দিয়ে তোমার সংসারটি চলে, সোজা কথা, এবং সেই রোজগারটি হচ্ছে রয়্যালটি। বছর শেষে বই বিক্রি কি হলো তার উপরে তুমি রয়্যালটি পাও। আমি পাইরেটেড পিডিএফের দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি সরাসরি তোমার প্রচুর লেখা যা অডিও স্টোরি হয়েছে, মানুষ শুনে ফেলছে। হয়তো সেই বইটি যে পরিমাণে আগে বিক্রি হতো, অডিও স্টোরিতে শুনে ফেলার পর এমন ঘটছে না তো যে আর কি পড়বো হিমাদ্রিবাবুর লেখা, এটা তো আমি শুনে ফেলেছি। কিন্তু অডিও স্টোরিতে এখনো পর্যন্ত আমার যা জানা, যে পরিমাণে বইয়ের রয়্যালটি আসে, অডিও স্টোরি থেকে কিন্তু একজন লেখক বাংলায় অডিও স্টোরির জন্য রাইট বিক্রি করে সেই পরিমাণে অর্থ উপার্জন করতে পারে না। তাহলে এই যে তুমি প্রচুর পরিমাণে অডিও স্টোরির জন্য তোমার লেখা দিচ্ছ বা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি, এতে তোমার সাহিত্যের মাধ্যমে যে উপার্জন তার উপরে থাবা বসছে না তো? তুমি কিভাবে ভাবছো? আচ্ছা, প্রথমত যেটা বলি যে অডিও স্টোরির সঙ্গে আমার সম্পর্ক খুব প্রাচীন। প্রাচীন অর্থে এই অন্তত 18-20 বছরের যোগাযোগ। একটি বিখ্যাত সংবাদ সংস্থা তারা একটা অডিও স্টোরির ব্যবস্থা করেছিল, আসছে সে আসছে বলে। সেখান থেকে হচ্ছে আমার অডিও স্টোরির সঙ্গে যোগাযোগ। তার পরবর্তীকালে আমি নাম উল্লেখ করছি না, আরও 2-3 জন খুব ভালো কাজ করছেন, তারা এসছেন। তার পরবর্তীকালে সায়করা এসছেন যারা ভালো কাজ করছেন। কিন্তু এই যে আমাদের যে লকডাউন পিরিয়ডটা বা প্যান্ডামিক সিচুয়েশন যখন হলো, তখন একটা বড় অংশের যারা মানুষ, যারা বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বা সংযুক্ত আর কি, তারা এগুলো আবার শুনতে আরম্ভ করলেন। বই কেনা যাচ্ছে না তখন, প্রাথমিক অবস্থার কথা বলছি। এবং তার সাথে সাথে মুড়িমুড়কি মতন, আমি এই শব্দটাই ব্যবহার করছি, অডিও চ্যানেলও কিন্তু তৈরি হলো। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাকে যদি এখন পাগড়ি পরিয়ে, জোব্বা পরিয়ে, মুখে মেকআপ করে কোনো একটি মঞ্চে বা সিনেমার ক্যামেরার সামনে শাহজাহান বা আকবরের অভিনয় করতে বলা হয় বা অন্য কারুর অভিনয় করতে বলা হয়, আমি সেটা পারবো না। আমি কাটা সৈনিকের রোল করবার জন্য যে একাগ্রতা লাগে সেটাও আমি পারবো না। কারণ যে কোনো কাজের জন্যেই একটা নিরবিচ্ছিন্ন অনুশীলনের প্রয়োজন। সমস্যার জায়গাটা এই হয়ে গেল, ঠিক যেরকম বেশ কিছু মানুষ তারা অনুশীলনের মাধ্যমে যে বেসিক শিক্ষাটা লাগে সেই শিক্ষার মাধ্যমে অডিও স্টোরি করতে এলেন, তার পাশাপাশি একটা বড় অংশের মানুষ যারা এলেন, তাদের এই যে মানে যে প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, যে অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়, যে একজন লেখক হিসেবে তুমিও জানো যে লেখার ক্ষেত্র
একটা অনুশীলন, যে খেলছে একটা অনুশীলন, যে নাচ করছেন অনুশীলন, যিনি গান করছেন অনুশীলন, অভিনয় করছেন অনুশীলন, সেরকম অডিও স্টোরিটাও একটা অনুশীলন। ফলে নেগেটিভ এবং পজিটিভ দুটো বিষয় এখানে উঠে আসে। একটি গল্প, সেই গল্পর যদি একটি ভালো গল্প খুব প্রকৃতভাবে সেটাকে যদি প্লেস করা যায় আর কি, সেটা শুনে যেরকম পাঠক আগ্রহ হয়, যে তার লেখা আগে কোনোদিন পড়েনি, গল্পটা শুনেছে, মনে করলো বাহ বিনোদ তো খুব ভালো লেখেন, তাহলে বিনোদের আমার বইটি কিনে পড়তে হবে। আবার একইভাবে বিনোদ ঘোষালের খুব ভালো একটি লেখা, আমি সেই লেখাটা এরকমভাবে পাঠ করলাম যেটা আমি ডুবিয়ে দিতে পারি, এবং সেটি যিনি যে শ্রোতা শুনবেন, শুনে বলবেন এটি আবার গল্প নাকি, মানে শুধুমাত্র একটা প্রেজেন্টেশন যখন হচ্ছে এক্ষেত্রে তার সঙ্গে লেখকের লেখা আছে, যিনি পাঠ করছেন তার পাঠ অভ্যাস আছে, যিনি মিউজিক দিচ্ছেন তার ইয়ে আছে, এনভায়রনমেন্ট তৈরি করা। এবার আমার সৌভাগ্য যেটা, সেটা হচ্ছে যেহেতু দীর্ঘদিনের সঙ্গে আমার অডিও চ্যানেলের সঙ্গে সম্পর্ক, এটা আমার বলতে দ্বিধা নেই, বেশ কিছু এরকম অডিও চ্যানেলের সঙ্গে আমি কাজ করেছি, যেই অডিও চ্যানেলগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফলে কোনো ক্ষেত্রে আমার বইয়ের রয়্যালিটির চেয়ে বেশি রয়্যালিটি আমি তাদের থেকে পেয়েছি, বা এককালীন যে আমি বিক্রি করেছি সেটা পেয়েছি। এটা হয়তো এর একমাত্র কারণ, হয়তো যেহেতু আমার সঙ্গে সম্পর্কটা হচ্ছে দীর্ঘদিনের। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমার যারা সহলেখক যারা আছেন, অত্যন্ত ভালো তারা লিখছেন, তাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় এই সুযোগটা থাকছে না। এবং আমি যেহেতু পেশাদার, আমার কাছে যখন লোকে আসে না, আমি আগে একটি গল্প লিখলাম, গল্পটি আমি একদম খুব স্পষ্টভাবেই বলি যে একই সঙ্গে দুটো প্রপোজাল এসছে। একটা প্রপোজাল হচ্ছে যেরকম লেখা ছাপা হয় সেখানে ছাপার জন্য, আর একটা হচ্ছে অডিও স্টোরির জন্য। এরকম আমি নাম উল্লেখ করবো না, এরকম অডিও চ্যানেল আছে যে অডিও চ্যানেল হচ্ছে একদম মানে আনপাবলিশড গল্প ইয়ে করে, সেখানে আমি দেখে নেই হচ্ছে যে কোথা থেকে আমার অর্থাগমটা বেশি হবে, আমি সেখানেই দেবো। হ্যাঁ, সেখানে যদি বলা হয় যে আমি আমার লেখক সত্তার সঙ্গে অ্যাডজাস্ট করছি, কারণ আমাদের ভাবনার মধ্যে কি আছে, আমাদের ভাবনার মধ্যে আছে মানে বই মানে হচ্ছে সেটা একটা হার্ড কপি। ঠিক। আর এটা ক্ষতি করছে না করছে এটা বলার মনে হয় এখনো সময় আসেনি। কারণ অডিও চ্যানেলের ব্যাপারটা মানে এই এত নবীন, এটা হয়তো আমরা 20 বছর পরে বলতে পারবো। আর একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে সাধারণত অডিও চ্যানেলে যে গল্পগুলো চুজ করা হয় ব্যতিক্রম আছে, সেই গল্পগুলো হয়তো রহস্য হোক বা প্রেমের হোক, খুব ছোট স্প্যানের, 45 মিনিট বা 50 মিনিট। বড় স্প্যানের যে লেখা, মানে আমি আপনার লেখা দিয়েই বলি কে বাজায় বাঁশি, সেটাকে যদি অডিও হিসেবে ব্যবহার করতে হয়, আমার ধারণা সেটা 7-8 ঘন্টার কমে হবে না। এই 7-8 ঘন্টা কি মানুষ ধৈর্য ধরে শুনবে? তাহলে যারা নিবিষ্ট পাঠক তারা কিন্তু বইয়ের মধ্যেই থাকবে। এবং আরও হয়তো 10 বছর বা 15 বছর পরে আমরা এটা বলতে পারবো, বলার সময় আসবে যে অডিও স্টোরি আমাদের পাঠ্যাভ্যাসের ক্ষতি করলো না এই পাঠ্যাভ্যাসটাকে প্রমোট করলো। মানে চমৎকার একটা দিক কিন্তু হিমাদ্রিদা তুলে ধরলো। যে প্রথম কথা হিমাদ্রিদা যেটা বললো সেটা হচ্ছে এখনো পর্যন্ত সময় আসেনি তাকে বিশ্লেষণ করবার, এবং এর মাধ্যম দিয়ে যে অর্থ উপার্জনের দিকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, সে দিকটাও যথেষ্টই আছে। আমি এই প্রসঙ্গ কিন্তু তোমার কাছে যাব এবার। সায়ক, তুমিও কিন্তু একজন লেখক এবং খুব সফল লেখক, মানে এই মুহূর্তে তরুণ প্রজন্মের যারা বেস্ট সেলার বলা যেতে পারে তাদের মধ্যে তুমি একজন। তুমি লেখক হয়ে আমি একদম সরাসরি প্রশ্নটা তোমাকে করি, তুমি একটা ইউটিউব চ্যানেল বা অডিও স্টোরির চ্যানেল কেন খুললে? এর মাধ্যমেই আমি উত্তরটা পেয়ে যাব আশা করি। কেন খুললে? তোমার জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় তোমার অডিও স্টোরি চ্যানেল, এবং আমার লেখাও তুমি নিয়েছো, হিমাদ্রিদার লেখাও নিয়েছো, কেন খুললে তুমি আমাকে জানাও। দেখো, কারণ আমি নিজেকে আইডেন্টিফাই করি না কখনো এইভাবে যে আমি একজন লেখক। আমি কোথাও কখনো বলিনি যে আমি লেখক, এবং এটাও আমি কখনো বলি না যে আমি বাচিক শিল্পী। কারণ দিনের শেষে আমার মনে হয় যে আমার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে আমি গল্প তৈরি করতে চাই। এবার গল্প তুমি নানান রকমভাবে তৈরি করতে পারো। তুমি যে সাদা কাগজের উপর খালি লিখেই গল্প তৈরি করতে পারবে, এটা আমার ছোটবেলা থেকে কখনো মনে হয়নি। এবং ধরো এখনকার দিনের যেভাবে আমাদের সামনে একটা খুব গ্লোবাল প্ল্যাটফর্ম চলে আসে, ধরো আজ থেকে 20 বছর আগে একটা ছেলে সে একটা গান গেয়েছে, এবার সে কি করবে? সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে যে আপনি আমার গানটা পাবলিশ করবেন, আপনি করবেন, আপনি করবেন। এখন কিন্তু তার কাছে আর সেই সমস্যার মধ্যে তাকে পড়তে হয় না, লিমিটেশনটা নেই। সে সবার আগে সে ইউটিউবে যাবে এবং বিনা পয়সায় সে একটা চ্যানেল খুলবে, এবং সেই চ্যানেল খুলে সেখানে পাবলিশ করবে তার কন্টেন্টটা। এবং
সেটার মধ্যে যদি কোয়ালিটি থাকে, সেটার মধ্যে যদি অভিনবত্ব থাকে, তাহলে লোকে চলে আসবে তার গল্প এই গান শুনতে, সোজা কথায়। সমস্যাটা হলো আমি যে সময়টায় বেড়ে উঠেছি সেই সময় এই যে সারা পৃথিবী একসঙ্গে বসে ইউটিউবে একদম ঝাঁপিয়ে পড়ছে, যে যার নিজের মতো কন্টেন্ট বানাচ্ছে, আমি সেই জেনারেশনটার মধ্যে দিয়ে যেহেতু এসছি, আমি ছোটবেলা থেকে লক্ষ্য করেছি যে আমার চারপাশটা দ্রুত পাল্টে যাচ্ছে এবং আমি যা কিছু তৈরি করছি সেটার একটা ডিজিটাল ভার্সন চলে আসছে। মানুষ ডিজিটালি ছবি আঁকছে, গান গাইছে, গল্প লিখছে, সমস্ত কিছু করছে। তা আমার কাছে এই প্ল্যাটফর্মটা ছিল, এবার আমি সেটা এক্সপ্লোর করেছি। কারণ দেখো, হিমাদ্রিদা রাত্রিবেলা যখন ঘুমাতে যায় এইটা ভেবে ঘুমাতে যায় যে কাল সকালে একটা দুর্দান্ত গল্প আমাকে লিখতে হবে, কাল সকালে একটা দুর্দান্ত উপন্যাস আমাকে বসে লিখতে হবে। আমার কাছে কিন্তু সেই ব্যাপারটা হয় না। আমি ভাবি কাল একটা ভালো কন্টেন্ট বানাতে হবে, ঠিক আছে, এবার সেটা হয়তো লিখতে হবে, হয়তো সেটা অডিওতে বানাতে হবে, কি আমার কাছে যদি পয়সা থাকে একটা সিনেমা বানালাম। দিনের শেষে আমার একটা টার্গেট থাকে, সেটা হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং আমাকে কন্টেন্ট বানাতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো এবং এই প্রসঙ্গে একটা কথা আমার আজকাল খুব মনে হয়, সেটা হচ্ছে এখন যারা শিল্পী, যারা যে কোনো জায়গায় আর্টের চর্চা করে, তারা স্বাভাবিকভাবেই আর একটা প্ল্যাটফর্মের মধ্যে আটকে থাকে না বা একটা আর্টের মধ্যে আটকে থাকে না। যেমন ধরো, আজ থেকে 20 বছর 25 বছর আগে যে রেডিওতে যারা কাজ করতেন, তাদের কখনো মনে হয়নি যে আমরা একটা রিল বানাতে হবে, কি আমাকে একটা স্কেচ বানাতে হবে। কিন্তু এখন যারা রেডিওতে কাজ করেন তাদের সেইটা করতে হয়, কারণ সেই জিনিসটাতেও মানুষ দেখে, সেই জিনিসটাও পছন্দ করে, উপভোগ করে এবং তাদের হয়তো ভেতর থেকে সেটা করতে ইচ্ছাও করে এবং সেটা খুব ভালো ব্যাপার যে তারা অন্য একটা মিডিয়ামকেও ট্রাই করে দেখছে। তো সেই জন্য যেহেতু আমি সেই জেনারেশনটা থেকে বিলং করছি, যখন আমার সামনে একটা দিগন্ত খুলে যাচ্ছে, আমি সেই জন্য তখন অডিও বানাতে শুরু করি। এবার তারপর আস্তে আস্তে আমার ভালো লাগতে শুরু করে, আগে লেখালেখি শুরু করা, অডিও অনেক পরে। তো যেহেতু আমাদের সামনে এই একটা খোলা প্রান্তর আছে, আমরা কেন সেখানে হাঁটবো না, অবশ্যই হাঁটবো। তো সেই জায়গা থেকেই আমি অডিও চ্যানেলটা খোলা। সেই কারণেই খোলা। খুব স্পষ্টভাবে বললে এবং আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হলো। অনিমেষের কাছে একটু আসি। অনিমেষ, একদিকে হার্ড কপির বইয়ের প্রকাশনা, আরেকদিকে তোমার অডিও চ্যানেল, ঠিক আছে, কনফ্লিক্ট করছে না, তুমি বলে দিয়েছো প্রথমেই। কিন্তু এই যে অডিও চ্যানেল দিনে দিনে বাড়ছে, এর ভবিষ্যৎ তুমি কিছুটা হলেও তো দেখতে পাচ্ছ, যার জন্য তুমি একটা অডিও চ্যানেল খুলেছো। কি এর ভবিষ্যৎ তুমি প্রাথমিকভাবে দেখতে পাচ্ছ বলে তোমার ধারণা? খুব জটিল প্রশ্ন। হ্যাঁ, তোমার যেটুকু মনে হয়। হিমাদ্রিদা যেটা বললেন, আমি ওটা দিয়েই শুরু করব যে ইটস টু আর্লি। এটা খুব প্রাথমিক একটা পর্যায়ে যে আমরা ভবিষ্যৎ সত্যি পজিটিভ কিনা বা নেগেটিভ কিনা বা কতটা পজিটিভ সেটা নিয়ে একদম স্পেসিফিক আলোচনা করতে পারবো। বাট আমার অভিজ্ঞতা থেকে বলি, এবং এই প্রশ্নটা উত্তর দিতে গেলে আমাকে আমার পারিপার্শ্বিকটাও ভাবতে হবে। কারণ সাহিত্যর যে মিডিয়াম বলতে আমরা চিরাচরিত যে মিডিয়াম বুঝে এসেছি কয়েক হাজার বছর ধরে, সেটা হচ্ছে পাঠ। সেটা প্যাপিরাসেই হোক বা প্রস্তর গাত্রেই হোক বা কাগজ আবিষ্কার হওয়ার পর কাগজের ইতি হোক, এর অমোক টান কিন্তু চিরাচরিত। আমার মনে আছে আমি যখন খুব ছোট ছিলাম তখন ইবুকের খুব রমরমা উঠলো। সবাই বললো যে ইবুক চলে এসেছে, ডিজিটাল বুক চলে এসেছে, এতগুলো লাইব্রেরি লাগবে না, এতগুলো বই স্টোর করতে হবে না, খুব কম পয়সা ইবুক পেয়ে যাবো, প্রিন্টেড বই বন্ধ হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি যখন প্রথম পাবলিকেশন লাইনে যখন আসি তখন আমাকে অনেক বলেছিল যে এখন তো সব ইবুকের যুগ, তুই কেন বেকার সময় নষ্ট করছিস প্রিন্টেড বইয়ের জন্য, ইবুকের একটা কোম্পানি খুলে দে। বাট স্টিল ইবুকও কিন্তু এখনো পর্যন্ত খুব একটা প্রফিটেবল নয়। হ্যাঁ, বাংলা সাহিত্যে তো নয়ই। তো এবং কি ওয়ার্ল্ড এতেও কিন্তু ইবুকের কাউন্ট কিন্তু মানে খুবই তুচ্ছ কম্পেয়ার যদি করি প্রিন্টেড বুকের ক্ষেত্রে। তো এই সাহিত্যের যে চিরাচরিত টান, এটাকে এই অমোক টান, এটাকে নষ্ট করা বা এটাকে বন্ধ করে দেওয়া ইটস নট পসিবল। কারণ কি যতই আমি অডিও বলি, সিনেমা বলি, রিলস বলি, ফিল্ম বলি, কন্টেন্ট, যেটা সায়ক খুব ভালো একটা ওয়ার্ড বলো, কন্টেন্ট, এইগুলোর বেসিকটাই কিন্তু সাহিত্য। আপনাকে কিন্তু একটা কন্টেন্ট তখনই আপনি যে মিডিয়ায় তৈরি করেন সাহিত্য তৈরি করতে হবে। তাই সেই কনফ্লিক্ট নেই, সেটা আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি। এবার হলো ভবিষ্যৎ। অডিওটা হচ্ছে একটা সাহিত্যের ডিজিটাল মাধ্যম, শ্রুতি আলটিমেটলি ডিজিটাল। তো
তাহলে এর কম্পিটিশন কিন্তু বই বা সাহিত্য বা প্রিন্টেড বই নয়, কিন্তু এটা ভুলে গেলে মানে প্রথমে আমি ক্লিয়ার করে দিই। এর প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতা যখন এটা আরও বড় স্কেলে আসবে, এখন তো ছোটো স্কেলে আছে, এটা তো হিমাদিদা বললেন যে অনেক অডিও চ্যানেল খুলে গজিয়ে উঠছে যারা হয়তো সেই রকমভাবে শিক্ষিত বা সেরকমভাবে অনুশীলন প্রাপ্ত নয়, কিন্তু যখন এটা আস্তে আস্তে আরও গ্রো করবে, আমি ভবিষ্যতে গ্রো করবে সেটা নিয়ে কোনো ডাউট নেই। এখন অনেক ফাস্ট লাইফ, লোকেদের হাতে সময় কম, লোকেদের ওই বই কিনতে যাওয়া বা বই কিনে পড়ার অতটা টাইম নেই, তারা চটজলদি বিনোদন পছন্দ করে, যে কারণে আমরা দেখেছি একটা সময় টিকটক প্রচুর পপুলার হয়েছে, অনেক সেলিব্রিটি তৈরি করে দিয়েছে টিকটক। এখন প্রত্যেকটা মিডিয়া, সেটা আপনি ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকে রিলস নামক একটা চটজলদি 2 মিনিটস ম্যাগি তৈরি করার মতো 2 মিনিটস কন্টেন্ট তৈরি করার একটা কনসেপ্ট নিয়ে চলে এসেছে, সবাই রিলস বানাচ্ছে। তো আমাদেরকে এটা কিন্তু স্বীকার করে নিতে হবে, বর্তমান প্রজন্ম বা বর্তমান সমাজ বা বর্তমান কনজিউমার, আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি, আলটিমেটলি তো কনজিউমার, এই কনজিউমাররা কিন্তু চটজলদি একটা বিনোদন চাইছে। যেটা হিমাদিদা বললেন, এখন আমি একটা 7 ঘন্টা 8 ঘন্টা ক্লাসিক্সে যেই লিখুক, শেক্সপিয়ার লিখুক, রবীন্দ্রনাথ লিখুক বা বর্তমানে কোনো কন্টেম্পোরারি লেখক লিখুক, 7-8 ঘন্টার একটা অডিও যত ভালোই হোক না কেন, এটার ভিউয়ার্স হওয়া একটু মুশকিল। কিন্তু 2 মিনিটের একটা হাসির রিলস বলুন, 2 মিনিটের একটা অ্যাকশন সিন বলুন বা একটা রোস্টিং ভিডিও বলুন, তারা খুব ইজিলি ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই কম্পিটিশনে কিন্তু অডিও মার্কেট কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। আমি যদি ডিজিটালি কম্পিটিশন বলি, একে আরও অনেক উন্নত হতে হবে। ইনফ্যাক্ট আমি যদি অডিও ট্রেন্ডও বলি, বর্তমানে বাংলাতে হরার থ্রিলার কেন্দ্রিক অডিও যতটা লোকে শোনে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে বলছি, রিসেন্টলি আমরা 2টো ক্লাসিক্স করলাম, 25শে বৈশাখ উপলক্ষে আমরা রবীন্দ্রনাথের খোকাবাবু প্রত্যাবর্তন করলাম, আর শেক্সপিয়ার্সের আমরা করলাম হচ্ছে ম্যাকবেথটা। বাট বিশ্বাস করুন ভিউ খুব কম। যে কজন পড়েছেন, যে কজন শুনলেন, তারা খুব মানে বললেন খুব দারুণ কাজ হয়েছে, ভিউয়ার্স আর দেয়ার, আমি বলছি না ভিউয়ার্স নেই, কিন্তু সেই তারপরেই যখন আমি একটা হরর গল্প করলাম, যেটা গল্পটাকে আমি অ্যাটলিস্ট বলবো যে না সেই ক্লাসিক্সের পাশে লাগে না, তার ভিউয়ারশিপ কিন্তু অনেক বেশি। এইখানটাতে অনিমেষ আমি যাব একটু ওর কাছে, সায়কের কাছে। সায়ক, তুমি কন্টেন্ট ক্রিয়েট এই শব্দটা ব্যবহার করলে, অর্থাৎ সাহিত্য থেকে সরে গিয়ে তুমি আরেকটা নতুন টার্ম ব্যবহার করলে, এটা আধুনিক যুগের একটা টার্ম আর কি, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তুমি নিজেকে একজন দেখছো। তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কোন ধরনের সাহিত্য শ্রুতির শ্রোতা বেশি, বা কোনগুলো করতে তুমি বেশি আগ্রহী? আমি দেখেছি তুমি আমার বেশ কিছু সুরিয়ালিস্টিক লেখাও যেমন তুমি পাঠ করছো, সে নিয়েছো, তুমি নিজেই দায়িত্ব নিয়ে চেয়ে নিয়েছো। আবার দেখা যাচ্ছে যেটা অনিমেষ বললো, সেই কারণে ওকে আমি থামালাম, যে হরার ভৌতিক টাইপের যে ধরনের বা গোয়েন্দা কাহিনীগুলোর আগ্রহ বেশি। তুমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তুমিও কি এই কথাই বলবে যে না, ক্লাসিক বা সুরিয়ালিস্টিক বা সামাজিক প্রেমের নয়, ভৌতিক বা আদিভৌতিক বা গোয়েন্দা কাহিনীর অডিও স্টোরির শ্রোতা অনেক বেশি? কি বলবে তুমি? অবশ্যই, এটা তো সংখ্যাতত্ত্ব বলে যে তুমি যদি ভূতের গল্প নিয়ে কাজ করো কি থ্রিলার নিয়ে কাজ করো, তাহলে মানুষ প্রথমেই হাই হাই করে প্রচুর সেটা শুনতে আসবে, সেটা মুহূর্তে জনপ্রিয় হয়ে যাবে। কিন্তু আমার মনে পড়ে আমাদের ছোটবেলায় একটা টিভিতে একটা শো হতো, সেটার নাম ছিল WWF। এবার সেখানে তুমুল মারপিট হতো, একে অপরকে তুমুল মারধর করতো, এবং সেটা আমরা ছোটবেলায় ভয়ঙ্কর রকম ভালোবেসে দেখতাম। এবারে আমি যদি এই দিক থেকে এটা বিচার করি যে আমরা কি তাহলে শুধু WWF-ই দেখেছি, তা নয়। আমরা মাঝখানে সত্যজিতের প্রিয় গল্প বলে একটা অনুষ্ঠান হতো, আরো নানান রকম টিভিতে যেগুলো খুব, বা রবীন্দ্রনাথের গল্প নিয়ে হয়তো কোথাও একখানা টিভি সিরিয়াল হচ্ছে, সেটা আমরা বসে দেখছি। এবার কন্টেন্ট নানান রকম থাকে, ঠিক আছে, হাজার হাজার রকমের হাজার হাজার ধরনের কন্টেন্ট থাকে। এটা সংখ্যাতত্ত্ব বলে যে এই মুহূর্তে যেটা ভূতের গল্প, যেটা থ্রিলার বা যেগুলো মানুষকে একটা তাৎক্ষণিক উত্তেজনা দিতে পারে, সোজা কথায়, সেইগুলোর চাহিদা আরো অনেক বেশি। হ্যাঁ, কিন্তু সেটা সব ক্ষেত্রেই আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। সিনেমার ক্ষেত্রে তুমি যদি দেখো, এক ধরনের সিনেমা লোকে একদম ফুলের মালা টালা নিয়ে দেখতে যায়, আর এক ধরনের সিনেমা আছে সে হয়তো 5টা লোক গিয়ে এরকম করে বয়স্ক লোক বসে থাকে। হ্যাঁ, এটা যেহেতু সমস্ত ক্ষেত্রে আছে, ফলে অডিওর ক্ষেত্রেও আছে। কিন্তু এটা তো সমস্ত আর্টেরই নিয়ম যে একজন আসেন এবং তিনি অন্য ধরনের কাজ তৈরি করেন, অন্য ধরনের কন্টেন্ট তৈরি করেন, এবং সেটা একটা বিপ্লব নিয়ে আসে। বুঝতে পেরেছি। হ্যাঁ, সেই জন্য তোমার গল্প নিয়ে কাজ করতে হয়। হিমাদিদার কাছে শেষ প্রশ্নটা করব, আমাদের সময়টা প্রায় শেষের পথে। হিমাদিদা, এক কথায় বলো, তুমি তো এই যে প্রথমে যেটা বললাম যে প্রচুর পরিমাণে তুমি কন্টেন্ট দিচ্ছ,
তো অডিও স্টোরির ভবিষ্যৎ তোমার কাছে কি মনে হয়? আমি দুটো কথা বলবো। হ্যাঁ, খুব সংক্ষেপে। আলোচনা শুনতে শুনতে আমার একটা জিনিস মনে পড়ে গেল। অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিনে একটা বলেছিল যে দিনের শেষে হচ্ছে আমরা জোকার, আমরা মানুষের মনোরঞ্জন করি। এবং একজন লেখক হিসেবে আমিও মনে করি যে আমি হচ্ছে মানুষের মনোরঞ্জন করি, হ্যাঁ, এন্টারটেইনার। আমি হচ্ছে এন্টারটেনার। আচ্ছা। এটা বলতে আমার কোনো লেখক সত্তায় না, কোনো দ্বিধা নেই, বেশ। কোনো বাধা নেই, কোনো কিছু নেই। সময় পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, ওই আমি বললাম না যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে জাজমেন্ট করাটা ঠিক না। এই জাজমেন্টটা হয়তো আমরা 10 বছর, 15 বছর বা 20 বছর করতে পারবো। এরকমও হতে পারে যে নতুন আরেকটা কোনো মাধ্যম চলে এলো, যেটা হয়তো অডিও স্টোরিকে ছাপিয়ে চলে গেল। সেই মাধ্যম কিন্তু অলিক মাধ্যম এখন আমাদের সামনে। আমরা জানি না কি হবে 20 বছর পরে কোনো একটা মাধ্যম আসবে কিনা, যেটা হচ্ছে সাহিত্যকে প্রমোট করবে বা এগিয়ে নিয়ে যাবে। যদি সময়ের দাবি যদি পূরণ করতে পারে হ্যাঁ, তাহলে হচ্ছে টিকে থাকবে, আর সময়ের দাবি যদি পূরণ না করতে পারে সে হারিয়ে যাবে। তাহলে হচ্ছে সে হারিয়ে যাবে। হ্যাঁ। তো মানে আমরা আলোচনাটা শুরু করেছিলাম বা আমাদের ট্যাগলাইন ছিল হচ্ছে সাহিত্য পাঠ বনাম অডিও স্টোরি, কিন্তু আমাদের যারা আজকে প্যানেলিস্ট তারা কিন্তু বললেন না, বনাম নয়, সাহিত্য পাঠ এবং অডিও স্টোরি একে অপরের কাঁধে হাত দিয়ে চলছে এবং তাদের মূল উদ্দেশ্য একটি, যে সাহিত্য চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকের এই স্বল্প পরিসরে এইটুকুই আমাদের ছুঁয়ে যাওয়া। সকলে ভালো থাকুন, বাংলা সাহিত্যের সঙ্গে থাকুন। আবার কখনো এই আলোচনায় দেখা হবে। নমস্কার। নমস্কার।